নির্বাচনে আপনারা আমাকে আশীর্বাদ করবেন এবং বহুমূল্য ভোট দিয়ে দ্বিতীয়বারের জন্য পৌরসভার দায়িত্ব দেবেন এবং এই সমাজের যে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন, এতটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের মাননীয় বিধায়ক রামকৃষ্ণ ঘোষ মহাশয়। মঞ্চে উপবিষ্ট আমাদের মনোনীত প্রার্থী অঞ্জু মজুমদার বাইদো এবং মঞ্চে উপবিষ্ট আমাদের স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ তথা রাজ্যিক নেতৃবৃন্দ তথা স্থানীয় জনসাধারণ, আজকে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, প্রথম কথা আমাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে একটা বিষয়। আমি নির্বাচিত হয়েছি আজকে প্রায় 10 মাস হলো। 10 মাসের মধ্যে প্রায় 6 মাস ছিল কোভিডের জন্য প্রতিটা পরিবার, প্রতিটা ঘর, আমাদের দল, আমাদের সরকার ব্যস্ত ছিল। আমার ঘরেও প্রায় 9 জন কোভিড আক্রান্ত হয়েছিল, তাই সম্ভব ছিল না আপনাদের সাথে ডাইরেক্টলি পরিচয় করার বা বিজয় উল্লাস বানানোর। বিজয় উল্লাসের মতো কোনো ব্যাপার ছিল না। আমাদের ভারতের প্রধানমন্ত্রী আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন কি ব্যস্ত ছিল, আর আমাদের স্থানীয় বিজেপির কার্যকর্তারা কি হারে ব্যস্ত ছিল প্রতিটা ঘরে সেবা পৌঁছে দেওয়ার জন্য, এবং বিভিন্ন হসপিটালের কি অবস্থা হয়েছিল আপনারা জানেন। সেই বিপদ থেকে আজকে আমরা প্রায় মুক্ত হয়েছি। আজকে আমাদের মনে একটা প্রশ্ন যে আমরা বিজেপি প্রার্থীকে কেন ভোট করব। প্রথমটার উত্তর হচ্ছে এই জন্যই করতে হবে কারণ কোনো একটা স্থানে যদি উন্নয়ন করতে হয় তো কেন্দ্র সরকারের দরকার, রাজ্য সরকারের দরকার, স্থানীয় বিধায়কেরও দরকার। সেটা অন্য কোনো দলের পক্ষে সম্ভব না, কারণ আপনারা কংগ্রেসের অবস্থা বা ধরুন কোনো নির্দল প্রার্থী যদি থেকেও থাকে তাদের পক্ষে এই জন্য সম্ভব না, কারণ তারা তো বিধায়কের কাছে যেতে পারবে না, তারা চিফ মিনিস্টারের কাছেও যেতে পারবে না, তারা প্রধানমন্ত্রীর কাছেও যেতে পারবে না। আমাদের অভিজ্ঞ জনপ্রিয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে একটা টাউন প্ল্যান করে একটা বুকলেট তৈরি করেছে। সেই বুকলেটে পরিষ্কারভাবে লেখা হয়েছে যে আমরা এই লঙ্কা শহরে কি করে উন্নয়ন করব। সেই উন্নয়ন সেই তার মধ্যে লেখা আছে সিটি প্ল্যান, লাইট, ছোট ছোট পার্ক, তারপরে স্টেডিয়াম, কালচারাল হল, তারপরে বয়স্ক লোকদের জন্য বা সবার জন্য ওয়াকিং জোন, এই জাতীয় বিভিন্ন কিছু। তারপরেও জলের যে সমস্যাটা আছে, আমরা ইতিমধ্যে যেটা করছি সেটা হচ্ছে জল জীবন মিশন। সেটা ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পেয়েছেন 7 নম্বর ওয়ার্ডে তো ব্যাপকভাবে শুরু হয়েছে ইতিমধ্যে। তো টাউনে যে জলের সমস্যাটা আছে সেটাও সমাধান হবে একমাত্র আমাদের এই বিজেপি সরকারের মাধ্যমে। আজকে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা যদি কিছু কাজ করতে চায় তো কাকে বলবে? এখানে স্থানীয় আমাদের নির্বাচিত প্রতিনিধি অবশ্যই হতে হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমি গত 3 মাস ধরে অ্যাক্টিভ হতে পেরেছিলাম। সেই 3 মাসের মধ্যে আমাকে 10 কোটি টাকা দিয়ে বলা হয়েছিল তুমি ডেভেলপমেন্টের জন্য এই টাকাটা খরচা করে দেয়। তার মধ্যে 7 কোটি টাকা আমি লঙ্কা অঞ্চলে দিয়েছি। আমি কিন্তু বিজয়কে দিইনি বা বিবিজানে দিইনি, বিবিজানে মাত্র 3 কোটি টাকা দিয়েছি। এবং সেই রাস্তার অর্ডার হয়ে গেছে। সেই লঙ্কা রেল স্টেশন থেকে ফরেস্ট বাজার অব্দি 3টা রাস্তা, বড় বড় রাস্তা ধরা হয়েছে, তার মধ্যে একটা ব্রিজও আছে। সেই কাজটাকে ধরেছি। তারপরে আমি বিধায়ক হিসাবে প্রায় 33টা রাস্তা লঙ্কাতে ধরেছি। তার মধ্যে 5 নম্বর 6 নম্বর ওয়ার্ডের কথা আপনারা জানেন, ব্রিটিশ পিরিয়ডের পর সেখানে একটা পাথর পর্যন্ত পড়েনি। কিন্তু আরো অনেক রাস্তা আছে যে রাস্তাগুলো এবার আমরা করবো, কারণ এবার যে নিয়ম হয়েছে সেই নিয়ম অনুযায়ী আমাদের মুখ্যমন্ত্রী পকীকরণ রাস্তা আছে একটা নতুন করে ফেলেছে। সেটা আমাদের সেই পয়সাটা আগে আমাদের অ্যাক্টিভিটি ফান্ডের মাধ্যমে দেওয়া হতো এবং সেই টাকাটা ইকুয়ালি বিভিন্ন বিধায়কদেরকে দেওয়া হতো এবং বিধায়করা সে কংগ্রেসের হলেও সে পেত, যমুনামুখ হলেও পেত, কারণ সেখানে আমাদের তো কোনো বিধায়ক নেই। তাই দেখবেন এর আগে যত ব্লকের রাস্তা হয়েছে, লঙ্কাতে হয়েছে, ইকুয়ালি যমুনামুখেও হয়েছে।
প্রজাহিত হয়েছে, যমুনামুখ হয়েছে, কিন্তু এবার যেখানে নির্বাচিত বিজেপি প্রতিনিধি থাকবে একমাত্র সেখানেই আমরা কাজ করতে পারবো, সেখানে আমরা এই টাকাগুলো দিতে পারবো এবং সেখানে কোনো অলি গলি কোনো রাস্তা বাদ থাকবে না। এবার সেই সুযোগটা এসছে, এর জন্য আমাদের বিজেপিকে ভোট করতে হবে। কারণ লঙ্কা মিউনিসিপ্যালিটি বোর্ডের আন্ডারে 70 বছর ধরে যে ব্যবস্থাটা ছিল সেটা কিছু আইনের জন্য এখানকার কোনো প্রতিনিধি কোনো ধরনের কাজ করা সম্ভব ছিল না। সেই মিউনিসিপ্যালিটি বোর্ডে যদি ধরুন 2-4 জন কেউ চেয়ারম্যান হতো বা ধরুন কেউ যদি তার সাথে 2-4 জন কমিশনার থাকতো, শুধু তারাই তাদের জন্য কাজ করতে পারতো। এর জন্য অঞ্জু মজুমদারও যদি কিছু বলতে হয়তো তার কোনো ভয় থাকতো না। তার মধ্যে একটা ছিল, উনি যেটা প্রতিবাদ করেছিলেন আমাকে বলেছিলেন, সেটা হচ্ছে হোল্ডিং ট্যাক্স। এখানের একটা বিশাল সমস্যা, কারণ এই ট্যাক্স আগে যেটা 200 টাকা ছিল সেটা 2000 টাকা করা হয়েছে, 2000 টাকা যেটা ছিল সেটা 20,000 টাকা। এত ট্যাক্স দেওয়া সেটা সম্ভব না, কারণ হুজাইতে এত ট্যাক্স নেই, লাম্বিংয়ে এত বড় ট্যাক্স নেই। এই জন্য আমি বিধায়ক নির্বাচিত হওয়ার আগেই আমি বলেছিলাম যে এবার যদি আমাদের মিউনিসিপ্যালিটিটা ভোট এসে যায় তাহলে প্রথমে আমরা যেই কাজটা করব এবং রেজলিউশন নেব সেটা হচ্ছে এখানকার ট্যাক্সটা কমানো। আর সেটা হচ্ছে, এখন রাস্তা হচ্ছে, জলের পাইপলাইন হচ্ছে, তারপরে ট্রেনগুলো হচ্ছে। এই আপনারা দেখবেন এই যে শিলং লঙ্কা যে রোডটা, তার অবস্থা ভীষণ খারাপ ছিল। আমি বিধায়ক হবার পর প্রথমেই আমি দেখলাম এই রাস্তার কাজটা কে নিয়েছে, যে নিয়েছিল তারপর তাকে বললাম যে রাস্তার কাজটা ইমিডিয়েটলি ধরুন, কারণ ভীষণ জাম লাগে। তারপর সে রাস্তা কাজ তো ধরলো, কিন্তু রাস্তা ন্যারো করে করছিল, যেরকম আছে সেরকম পূর্ণমতে আঁকা বাঁকা করে নিয়ে যাচ্ছিল। আমি বাধা দিলাম, বাধা দেওয়ার পর সেটা মুখ্যমন্ত্রী কানে গেল, মুখ্যমন্ত্রী আমাকে ডাকলেন, বললেন এইভাবে কি করে রাস্তা হয়, কন্ট্রাক্টর নিজের ইচ্ছে মতো কাজ করবে, সেটা তো হয় না। তারপরে আমি পুরো প্ল্যানটা দেওয়ার পর এখন দেখুন যে কত ব্রড করে রাস্তাটা হচ্ছে, দুদিকে ড্রেন দিয়ে রাস্তাটা তৈরি হচ্ছে, কিন্তু হচ্ছে কিনা বলুন? তো যদি রাস্তাটা আমি নিজে বিধায়ক থাকার জন্য হচ্ছে, আজকে যদি বিজেপির বিধায়ক না হতো তাহলে সেটা কি সম্ভব হতো? ঠিক সেরকম ভাবে আপনাদের যে প্রতিনিধি থাকবে, এবার নতুন আইনের জোরে, যে আইনটা আমরাই তৈরি করেছি এবার, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট 2020, সেই আইনের জোরে আপনাদের অঞ্জু মজুমদার অনেক কাজ করতে পারবে। সেই সুবিধাটা আমাদের নেওয়া দরকার, নেওয়া উচিত কিনা বলুন। তারপরে আমাদের এরপরেও অনেক ধরনের আঁচনি থাকে, তার মধ্যে একটা আঁচনি আছে, আমরা 10,000 টাকা করে দিচ্ছি প্রত্যেককে। তাদেরকে দিচ্ছি যারা ছোট ছোট ব্যবসায়ী, ছোট ছোট দোকানদার, চায়ের দোকান, তারপরে সবজি ব্যাপারী, যাদের অবস্থা খুব খারাপ দেখবেন, তাদেরকে 10,000 টাকা দেওয়া। তো যারা নাকি 2,000 টাকা 1,000 টাকা পেলেও তারা সুন্দর ব্যবসা করে খেতে পারে, কিন্তু আমাদের মিউনিসিপ্যালিটির মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ডাইরেক্টলি সেই টাকাটা দিচ্ছে। সেই টাকাটা দিবার জন্য আমাদের নির্বাচিত প্রতিনিধির দরকার হবে, অন্যথায় এটা নিয়ে গন্ডগোল হবে। কারণ আমি নিজে বিধায়ক হিসেবে সেটা মনিটরিং করতে পারবো। আজকে যদি অন্য দল থেকে কেউ নির্বাচিত হয়ে আসে তাহলে আমার পক্ষে সেটা মনিটরিং করা সম্ভব হবে না। এবং আমাদের যারা জনপ্রিয় আমাদের এখানকার বাসিন্দারা আছেন এবং যারা চান যে এই জিনিসগুলো আমাদের প্রতিটা গরিব ফ্যামিলি পাওয়া উচিত, তার মধ্যে ঘর আছে, এইগুলো পাওয়া উচিত, তাহলে আমাদের নির্বাচিত প্রতিনিধি থাকতেই হবে, অন্যথায় এগুলো দেওয়া সম্ভব হবে না। এছাড়াও আপনার দেখবেন অটল অমৃত কার্ড হোক, আয়ুষ্মান ভারতই হোক, তারপরে ফ্রি গ্যাস কানেকশন হোক, ফ্রি ইউনিফর্মই হোক, ফ্রি বই হোক, ফ্রি কলেজ অ্যাডমিশন হোক, এগুলো ফ্রি আপনারা পাবেন না। যে বিজেপি শুধু পপুলিস্ট পলিসির মতো এই আঁচনিগুলো নিচ্ছে। আপনারা আমেরিকাতে যাবেন, অস্ট্রেলিয়াতে আমার এক বন্ধু থাকে, সেখানে দেখা যায় যে আমি আগে শুনতাম 8-9 বছর আগের কথা বলছি, ওরা বলতো যে অস্ট্রেলিয়াতে একটা যুবক ছেলে বা একটা যুবক মেয়ে যদি চাকরি পেতে চায়, যতদিন পর্যন্ত চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের ভরণ পোষণটা সরকারে নেয়, তাদেরকে থাকার ব্যবস্থা করে দেয়, খাওয়ার ব্যবস্থা করে দেয়, স্কুলে পড়ার ব্যবস্থা করে দেয়, সব ব্যবস্থা করে দেয়। সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের সরকার করছে, এর আগে কিন্তু কংগ্রেস কোনোদিন করে দেয়নি। অর্থাৎ একটা যুবক বা যুবতী তারা নিজের ভবিষ্যৎটা কিন্তু বিজেপির মাধ্যমে দেখতে পায়, অন্য দলের মাধ্যমে কিন্তু দেখতে পায় না। এরা শুধু প্রতিশ্রুতি দেয়। আজকে যে কংগ্রেস পার্টি বলে বা বিরোধী দলের অন্যান্য যে কোনো দলের সদস্যরা হোক না কেন, তারা যে কথা বলে,
আমার তাদের কাছে প্রশ্ন, তারা গত 70 বছরে এই জিনিসগুলো কেন করতে পারেনি? আপনারা জানেন লীলবাগান থেকে আগে নৌকাতে আসতে 1.5-2 ঘন্টা লাগতো, সবাই বলে। আমিও নিজে হুদাই থেকে আসতাম, একসময় হুদাই লঙ্কা কলেজে নির্বাচন হতো, সেখানে আমি আসতাম। আসতে আমার 45 মিনিট লেগে যেত। রাস্তা এত ন্যারো ছিল এবং ঠান্ডা ছিল। সেখানে 4 লেন হয়েছে আজকে আমাদের সরকার আসার পর। আর সেই সময় সেই সরকারের নেতৃত্ব আমাদের অটল বিহারী বাজপেয়ী দিতেন। অর্থাৎ বিজেপি সরকার আসলে রাস্তা হয়, এটা প্রমাণ। আজকে কত বড় রাস্তা হয়েছে, 20 মিনিট এখন নীলবাগান থেকে লঙ্কাতে আসা যায় কিনা বলুন? এটা তো মিথ্যে না, এটা তো আমরা নিজের চোখেই দেখি। ঠিক এইরকম রাস্তা হোক, আজকে একটা রাস্তা হলে সেখানে ব্যবসা বাণিজ্য বেড়ে যায়। এর আগে আমরা দেখেছি লঙ্কা টাউনে ঢুকলে রেল লাইনের জন্য 2টা রেল গেটের জন্য ঢোকা যেত না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো। আজকে 2টা বিশাল বড় ব্রিজ হচ্ছে, সেটা কে করলো? আমাদের বিজেপি সরকারই তো করছে। অর্থাৎ বিজেপি সরকার মানে উন্নয়ন। আমরা যে বলি বিজেপি সরকার মানে উন্নয়ন, এমনিতে বলি না। আমি গত 2 দিন ধরে এখানে দেখছি প্রদ্যুৎ বর্তনী ঘুরে বেড়াচ্ছে। প্রদ্যুৎ বর্তনী মুসলমান এরিয়াতে গিয়ে কি বলছে যে বিজেপি সরকার হলে হিজাব পিন্ধিব নোৱাৰিব, বিজেপি সরকার হলে বোরখা পিন্ধিব নোৱাৰিব, বিজেপি সরকার হলে কোরআন পাঠ করিব নোৱাৰিব। এগুলো আলতু ফালতু কমনাল কথা বলে সবার মধ্যে একটা বিচ্ছেদ তারা করার চেষ্টা করছে। কালকে আমি এক জায়গায় গেছিলাম, শুধুমাত্র মুসলমান সম্প্রদায়ের লোক এসেছিল। সেখানে আমি বলেছি তারা শুধু হিজাব যে মাথার মধ্যে যে কাপড়টা তারা বাঁধে সেটা নাকি আমরা ব্যান করে দিয়েছি। তারা দেখা করতে আমরা ব্যান করেছি। এইগুলো কথা তো বলে লাভ নেই। আমরা শুধু বলি যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস। এই 4টা ফর্মুলা নিয়ে, 4টা মন্ত্র নিয়ে আমরা কাজ করছি। আমাদের দীনদয়াল উপাধ্যায়ের মতো ব্যক্তি আছে যিনি আমাদের ডেভেলপমেন্টের মন্ত্র দিয়েছিলেন। আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির মতো ব্যক্তি আছেন যিনি আমাদের ডেভেলপমেন্টের মন্ত্র দিয়েছিলেন। তারাই বলেছিলেন যে আমাদের উন্নতি করতে হবে একদম গরিব থেকে গরিবতর শ্রেণীর কাছে যেতে হবে। আর এই জন্য এবার যখন ভ্যাকসিন দেওয়া হয়েছিল, আপনার দেখেছেন ফ্রি অফ কস্ট আমরা করেছি। এই ফ্রি অফ কস্ট ভ্যাকসিন কিন্তু বিশ্বের অন্য কোনো দেশে দেওয়া হয় না। একটা ভ্যাকসিন নেওয়ার জন্য 10,000-12,000 টাকা তাদেরকে খরচা করতে হয়েছে, কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হয় না। এখন আমার কথা হচ্ছে বিজেপি সরকার গরিবদের জন্য, বিজেপি সরকার মানে যারা যুবক যুবতী, যারা বেকার, তাদের একটা স্বপ্ন, তাদের জন্য বিজেপি সরকার মানে একটা আশার কিরণ দেখায়। কিন্তু অন্য সরকার বলুন, তারা যদি 70 বছরে করতে পারেনি, আজকে তারা কি করে করবে? এই জাতীয় আমি অনেক স্কিম, অনেক আঁচনির কথা আপনাদেরকে বলতে পারি, যে আঁচনির মাধ্যমে বিজেপি সবার উন্নয়নের কথা চিন্তা করছে। আজকে আমাদের সামনে ছোট ছোট বাচ্চারা, এই যে 2টা বাচ্চা বসে আছে, আজকে ওদের মনে অনেক স্বপ্ন আছে। আজকে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করছে, তারা স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে তারা তাদের ভাগ্যটাকে তৈরি করে ফেলছে। আমাদের সরকার তাদেরকে পয়সা দিচ্ছে, তুমি বিজনেস করতে পারছো না, এই নাও পয়সা। এরকম কোন সরকার দিয়েছিল আগে? আজকে কনকলতা আঁচনির মাধ্যমে মহিলাদেরকে 25,000 থেকে 5 লক্ষ টাকা অব্দি দেওয়া হচ্ছে। আমি এই লঙ্কা টাউনে প্রায় 50টা সেলফ হেল্প গ্রুপ গঠন করেছিলাম। তারা প্রত্যেকে পয়সা পেয়েছে, 25,000 থেকে 5 লাখ টাকা শুধু। তা আমরা এই জাতীয় বিভিন্ন স্কিম যাতে আগন্তুক দিনে নিতে পারি, বিভিন্ন ধরনের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, বিভিন্ন এনজিওর মাধ্যমে আমরা যাতে এই অ্যাক্টিভিটিস গুলো করে সরকারের বিভিন্ন আঁচনিগুলি যাতে আমরা হাতে নিতে পারি, তার জন্য আমাদের প্রতিনিধিত্ব যেতে হবে। আজকে এখানে ইগোর লড়াই নয়, যারা বিরোধী দল থেকে দাঁড়িয়েছে তারা ইগোর লড়াই করছে জিনিসটা। তো ইগো বা অহংকারের লড়াই নয়, এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের লড়াই, এটা হচ্ছে আমাদের আপনার বাচ্চার ভবিষ্যতের লড়াই, এটা হচ্ছে আপনার নিজের যে স্বপ্ন সেই স্বপ্নের লড়াই। সেই স্বপ্নের সাথে আমাদেরকে থাকতে হবে। আর সেই স্বপ্ন আমাদের পূরণ হবে যদি নরেন্দ্র মোদীজি থাকে। নরেন্দ্র মোদীজি যখনই বেঁচে থাকতে পারবেন আপনার আমার মধ্যে, যখন আমাদের এখানকার নির্বাচিত প্রতিনিধি জিতে আসবেন। হিমন্ত বিশ্ব শর্মা বেঁচে থাকতে পারবেন তখনই যদি আমাদের এখানে নির্বাচিত প্রতিনিধি আপনাদের সামনে থাকে। এখানে নির্বাচিত প্রতিনিধি ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ রাখবেন, মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ রাখবেন। আপনারা জানেন আমাদের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একটা অ্যাপ আছে, আপনিও ডাইরেক্টলি যোগাযোগ করে আপনার মনের কথাটা বলতে পারেন। এটা কি আগে আপনারা ভেবেছিলেন কোনো একটা প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্টলি সম্পর্ক রাখা যায়? আগে আমাদের আসাম থেকে রাজ্যসভার মেম্বার হয়ে মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন। মনমোহন সিং প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু খুব কম এসেছিলেন আছে, উনি আসেননি। কিন্তু নরেন্দ্র মোদীজি সুযোগ পেলে এখন অব্দি কয়েকশো বার এসে গেছেন। আর সেখানে মনমোহন সিং এর
মনমোহন সিং এর হিসাব করলে দেখা যায় উনি আসেননি, কিন্তু উনি আমাদের আসাম থেকে নির্বাচিত হয়ে গিয়েছে। তো এইগুলো হচ্ছে কথা। এখন আপনাদেরকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের বিধায়কটা কাজ করতে হবে। আজকে যদি এখানে আমাদের নিজস্ব নির্বাচিত প্রতিনিধি না থাকে, তা আমি বিধায়ক হিসেবে কি এখানে আর ঢুকতে পারবো? পারবো না। আজকে যদি আমাদের নির্বাচিত প্রতিনিধি না থাকে, এখানে অলি গলি যে রাস্তার নতুন স্কিম আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হাতে নিয়েছেন, সেই কাজগুলো কি আমি করতে পারবো? পারবো না। আমি যে ৩৩টা রাস্তা ধরেছি আপনাদের লঙ্কাতে বিভিন্ন জায়গাতে, আমাদের কোনো প্রতিনিধি ছিল না, কিন্তু আপনাদের একজন প্রতিনিধি ছিল, সে হচ্ছে বিধায়ক। আর আমি বিধায়ক হিসেবে রাস্তাগুলো ধরতে পেরেছিলাম, কিন্তু তখন কিন্তু ধরতে পারবো না যদি আমাদের নির্বাচিত প্রতিনিধি থাকে। তা আমার অনুরোধ, যারা বলে তারা একবার বিরোধী দলের তারা বলে তারা জিতে নাকি আমাদের বিজেপিতে জয়েন করবেন, কি দরকার? একবার ডাইরেক্টলি বিজেপিকে ভোট দেওয়াই ভালো নাকি? হ্যাঁ, ডাইরেক্টলি বিজেপিকে ভোট দেবেন তো, না ইনডাইরেক্টলি? ইনডাইরেক্টলি। এটা আপনারা মনে রাখবেন। দেখুন, আমি আরো দুটো মিটিং ওরা ওয়েট করছে, আমাকে যেতে হবে, আমি এখানে চলে যাবো। কিন্তু আমার কথা হচ্ছে আপনাদের কাছে এসে রইল যে আপনারা এবার বিজেপিকে ভোট দেবেন। অঞ্জু মজুমদার, শুধু অঞ্জু মজুমদার নন, অঞ্জু মজুমদার মানে বিজেপির সিম্বল। অঞ্জু মজুমদার মানে আমাদের আসামের মুখ্যমন্ত্রীর সিম্বল। অঞ্জু মজুমদার মানে আমাদের নরেন্দ্র মোদীর সিম্বল। ওনাকে ভোট দেওয়া মানে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা বিধায়কের মাধ্যমে যেগুলো আচরণী বা স্কিম আসবে, সেগুলো ডাইরেক্টলি আপনারা পাবেন। স্কিমের উপরে নিশ্চয়ই আমাদের এখানে যারা বিজেপির প্রতিনিধিরা আছেন, তারা নিশ্চয়ই আপনাদেরকে বলেছেন, সেইগুলো আপনারা একবার চিন্তা করবেন, এবং চিন্তা করে অবশ্যই আপনারা বিজেপিকে ভোট করবেন। ভারত মাতা কি জয়। আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার। শ্রদ্ধেয় জনসাধারণ, আমাদের বিধায়ক মহাশয় ওনার বিজয়কে আরো দুটি সভা ফাঁকা করেছিলেন। আর একটু সময় বসুন, আমাদের সভাটা আর অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। শ্রদ্ধেয় জনসাধারণ, আপনারা নিজ নিজ আসনে বসে থাকুন, নিজ নিজ আসনে বসে থাকুন। আমাদের আরো কিছু বক্তব্য আছে।